আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের গার্মেন্ট শিল্পের রপ্তানির প্রায় ৫১% আমরা ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করে থাকি এবং ইউরোপিয়ান ইউনিয়নে এই রপ্তানি করতে পারার পিছনে আমাদের এই সক্ষমতার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা জিএসপি ফ্যাসিলিটিজ এর মাধ্যমে আসলে বিনা শুল্কে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের পণ্য আমরা রপ্তানি করি। ভারতের সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউনিয়নের হওয়ার ফলে আমরা আসলে রপ্তানির ক্ষেত্রে সক্ষমতা অনেকাংশে হারিয়ে ফেলবো। আপনি জানেন যে ভারতের বাড়তি কিছু সক্ষমতা আছে। যেমন ওনারা তুলা উৎপাদন করেন। তাদের স্পিনিং ইন্ডাস্ট্রি অনেক বড়। তাদের গভর্নমেন্ট তাদেরকে নানাভাবে সাবসিডি দিয়ে থাকে। তাদের ওইখানে ব্যাংক যে ঋণ, সেই ঋণের যে কস্ট অফ ফান্ড আমাদের বাংলাদেশের তুলনায় অনেক, অনেক কম। তো আপনি দেখেন যে আমরা বিনা শুল্কে যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রোডাক্ট রপ্তানি করি, ভারত সেখানে আমাদের সঙ্গে শুল্ক দিয়ে প্রায় ১২% শুল্ক দিয়ে তারা কিন্তু কম্পিট করে। তো ভারতকে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে অনেক বেশি আসলে অ্যাডভান্টেজ দিবে। তো এইটা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সংবাদ প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু ২০২৬ সালের নভেম্বরের ২৪ তারিখে এলডিসি গ্র্যাজুয়েট করবে, আ এরপরে আমরা ৩ বছর সময় পাবো যে বিনা শুল্কে আমরা ইউরোপের বাজারে রপ্তানি করতে পারবো। প্রাথমিকভাবে একটা ধাক্কা আমাদেরকে ফেস করতেই হবে যে ভারত আমাদের একপারে চলে আসবে। যেহেতু ওরা বর্তমান পরিস্থিতিতেই আমাদের সঙ্গে কম্পিট করে, যখন ওরা বিনা শুল্কে প্রোডাক্ট রপ্তানি করতে পারবে, এইটা আমাদের জন্য একটা ভীষণ রকমের চাপ সৃষ্টি করবে। এই চাপটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, সেটার জন্য আমাদের আসলে একটা প্রস্তুতি এখন থেকে নেয়া দরকার এবং আমি মনে করি সময়টা যথেষ্ট না, কিন্তু তারপরেও আমাদের টিকে থাকার জন্য কোনো না কোনো রকমের প্রস্তুতির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ৩ বছর পরে ২০২৯ সালের পরে আমরা আসলে কি করব? এটার জন্য বাংলাদেশ সরকারের পলিসি লেভেলে বিভিন্ন রকমের উদ্যোগ নিতে লাগবে। আপনি যেমন ধরেন আমাদের কম্পিটিটিভনেস কে যদি ধরে রাখতে হয়, তাইলে আমরা নানা দিক থেকে চিন্তা করতে পারি। যেমন অনেকে বলে জিএসপি প্লাস। আসলে জিএসপি প্লাস আপনাকে যদি পেতে হয়, তাইলে আপনাকে চিন্তা করতে হবে যে জিএসপি প্লাস পেলে ৪টা ইন্ডেক্সে ৩২টা প্যারামিটারে আমাদেরকে স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে হবে। যেমন ধরেন আমাদের আ মানবের মানব কল্যাণের ক্ষেত্রে, নাম্বার ২ হচ্ছে যে লেবারের ক্ষেত্রে, নাম্বার ৩ হচ্ছে যে আ আমরা যদি চিন্তা করি পরিবেশের ক্ষেত্রে এবং ৪ গুড গভর্নেন্স এর ক্ষেত্রে। এই প্রতিটা ক্ষেত্রেই এই ৩২ টা জায়গাতে আমাদেরকে কিন্তু আসলে চুক্তি করলে হবে না। আমাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে। এইটা আমাদের জন্য ভীষণ রকমের চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সো এইরকম উদ্ভুত পরিস্থিতিতে আমি মনে করি যে আ আমরা আমাদের পলিসি লেভেলে যদি এখন প্রচন্ড রকমের কারেক্টিভ মেজার্স না নেয়া হয়, তাইলে আমরা আসলে ভীষণ রকম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ব। সরকারকে পলিসি ডেভেলপ করে, নেভিগেট করে আমাদেরকে লক্ষ্যে পৌঁছাইতে হবে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করলে হয়তোবা আমরা আমাদের কম্পিটিটিভনেস কে ধরে রাখতে পারবো। এরপরেও আমাদেরকে নানা ঘাত-প্রতিঘাত ফেস করতে হইতে পারে, যেটার জন্য আমরা আসলে এখনো জানি না যে কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হইতে পারি। জিএসপি প্লাস এর দিকে তাকালে আমাদের চলবে না। আমাদেরকে আসলে অন্য কোনো পন্থা খুঁজতে হবে, যেটা রুবেল ভাই তার কথায় বলার চেষ্টা করেছেন যে ডিপ্লোমেসির মাধ্যমে ভিয়েতনাম যেই ধরনের এগ্রিমেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করেছে, ইভিএফটিএ, ওই জাতীয় কোনো একটা মডেলে আমাদেরকে আসলে যেতে হবে। এটা খুবই দুঃখজনক যে আমাদের আ উম দেশ পরিচালনার দায়িত্বে যারা থাকেন, আ এই রাজনীতিক মানে রাজনীতিবিদ যারা দেশ পরিচালনা করছেন, তাদের এই শিল্প বান্ধব উদ্যোগের খুবই ঘাটতি আমরা আসলে দেখতে পাই। আ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিল্প যতটুকু বাংলাদেশে ডেভেলপ করেছে, এটার পিছনে আসলে আমাদের উদ্যোক্তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আ একটা শিল্প প্রতিষ্ঠান ৯% ইন্টারেস্টের উপরে তার ফিন্যান্সিয়াল ভায়াবিলিটি
অ্যানালাইজ করে তৈরি করা। আপনি যদি নানাবিধ কারণে রাতারাতি ওই শিল্প প্রতিষ্ঠানের জন্য ৯% এর জায়গায় ১৪ বা ১৫% ফিন্যান্সিয়াল কস্টকে পরিবর্তন করেন, তাইলে ওই বিজনেসটার কিন্তু ভায়াবিলিটি থাকে না। এমনিভাবে আ আপনি যদি একটু আ দেখে থাকবেন যে এনার্জি ক্ষেত্রে আমাদের ৳৩.২০ সেটা ৳১০, তারপরে ৳৩২ ভ্যাট সহ বাড়ানো হলো। এই যে ধরেন আমাদের কস্ট অফ বিজনেস বেড়ে গেল বাংলাদেশে। আ এরপর এই ৩ গুণ দাম হওয়ার পর মানে ৩ গুণ বলব না, আমি বলব যে ৳১০ থেকে ৩ গুণ, কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে ৳৩.২০ ছিল গ্যাসের দাম। তো এই যে এত হারে মানে ৩ থেকে ১০ গুণ গত ১৫ বছরের মধ্যে এনার্জি কস্ট বাড়লো। এই যে ইনকনসিস্টেন্সি গুলা, এই ইনকনসিস্টেন্সি গুলা কিন্তু একটা ইন্ডিকেট করে যে আমাদের গভর্নমেন্টের সুনির্দিষ্ট কোনো পলিসি, দীর্ঘমেয়াদী পলিসি নাই যেটা আমাদের ব্যবসাকে, রপ্তানি খাতকে এনকারেজ করবে। আপনি যদি একটু কেয়ারফুলি দেখেন যে ইভেন বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের এক্সচেঞ্জ রেটকে ডিটারমাইন করা হয় ব্যালেন্স অফ পেমেন্টের মাধ্যমে। এটার ফলে পুরো আ এক্সচেঞ্জ রেটটাও কিন্তু আমাদের রপ্তানিকে সাপোর্ট করে না। সো যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে আসলে পলিসিগতভাবে যদি আমরা নজর না দিই, এবং এইটা কিন্তু একটা উদ্যোক্তা দিতে পারবে না। এটা দিতে হবে সরকারকে। এখন সরকার যদি দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত উন্নয়ন চায়, দীর্ঘমেয়াদী উন্নয়ন চায়, তাইলে কিন্তু এই পলিসি লেভেলে আপনার খুব দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকতে হবে, এবং আমি মনে করি যে ভবিষ্যৎকে মাথায় রেখে আমাদেরকে এই ইনিশিয়েটিভ গুলা নিতে হবে। দেখেন, ভারত ১৮ বছর ধরে চেষ্টা করে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। এর বাইরে আপনি যদি দেখেন গত ৫ বছরে ভারত তার টেক্সটাইল শিল্পকে এগিয়ে নেয়ার জন্য নানাবিধ উদ্যোগ নিয়েছে। তাদের যতগুলো ফরেন মিশন আছে, প্রত্যেকটা মিশনেই কিন্তু তার এক্সপোর্টকে কিভাবে এনকারেজ করা যায়, এটার জন্য একটা সুনির্দিষ্ট উইং তারা ডেভেলপ করেছেন, এবং ওই উইং কিন্তু প্রতিটা ক্ষেত্রে কাজ করতেছে। তা আমি মনে করি যে সরকারের এই দিকটাতে ভীষণ রকমের নজর দেওয়া উচিত। রুবেল ভাই যে কথাটা বললেন যে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার পরে কেন আমরা বলতেছি যে আমরা এই জিনিসটার দিকে প্রয়াস নিব। আমরা নিজেদেরকে এলডিসি গ্র্যাজুয়েট করার ব্যাপারে উদ্যোগী হইলাম। কিন্তু আমরা কি প্রকৃত অর্থে দেখছি যে আমরা কি এলডিসি গ্র্যাজুয়েশনের যোগ্যতা অর্জন করছি কিনা? একটা সিম্পল মেজারমেন্ট টুল আছে আরকি, নাইট লাইট। আপনি যদি গুগলে গিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের একটা ইন্ডিকেটর হিসেবে নাইট লাইটকে দেখেন, দেখবেন যে এই উপমহাদেশে বাংলাদেশের ঢাকা ছাড়া আর কোথাও ঐরকম আলো নাই। তার মানে প্রকৃত ডেভেলপমেন্ট কিন্তু আমাদের হইছে কিনা সেইটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আমরা গ্র্যাজুয়েট করার অবস্থায় আদৌ আছি কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আমি বিজিএমইএ এর ডিরেক্টর হওয়ার পরে আ বেশ কয়েকটা প্ল্যাটফর্মে এই বিষয়টা নিয়ে কথা বলার, কাজ করার সুযোগ হয়েছিল। আমরা কিন্তু বারবার বলেছি যে কথাটা রুবেল ভাই বললেন যে, যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েট করার ক্ষেত্রে প্রস্তুত না, ৩ থেকে ৫ বছর এটা ডেফার করা যায় কিনা সেটার একটা প্রক্রিয়া আছে। তাদেরকে ইনভাইট করতে হয় যে আপনারা এসে ইভ্যালুয়েট করেন যে আমরা আসলে প্রকৃতপক্ষে গ্র্যাজুয়েট করার মতো অবস্থায় আছি কিনা। সেখান থেকে এটাকে ডেফার করা সম্ভব ছিল ৩ থেকে ৫ বছর। তো আ এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে আমরা কিন্তু আসলে পরিষ্কারভাবে জানি না। হ্যাঁ, বাংলাদেশের একটা আ সাফল্য এর মধ্যে এসছে। সেটা হচ্ছে যে আমরা জাপানের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছি। সাউথ কোরিয়ার সঙ্গে একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। কিন্তু ওই মার্কেটগুলো কিন্তু ইউরোপিয়ান মার্কেটে যে গ্যাপ তৈরি হতে পারে, সেই গ্যাপটাকে কেইটার করার জন্য যথেষ্ট না।